দেখেন 5 তারিখ সকালে ক্যান্টনমেন্টে গেলেন সবাই, পলিটিক্যাল পার্টির লোকেরা গেলেন, ড্যাং ড্যাং করতে করতে গেলেন, বাসে চেপা। পলিটিক্যাল পার্টির সবকিছু ঠিক করেছে, এটা আসিফ নজরুলের নিজের কথা, তাই না? তারপরে তারা বঙ্গভবনে গেল, পলিটিক্যাল পার্টির পানি পড়া নিয়ে বল আসিফ নজরুলের কোর্টে দিয়া সরে গেল পলিটিক্যাল পার্টিগুলো। এরপরে খেললো কে? পুরাটা সময় খেললো কে? আসিফ নজরুল একা একা। কোন ক্যাপাসিটিতে গেল সে? ছাত্রদের দলের লোক সে না, কারণ ছাত্ররা ছিল। রাজনৈতিক দলের লোক না, সেও না। সে প্রতিনিধিত্ব করলো কার? প্রতিনিধিত্ব করলো পলিটিক্যাল পার্টি আর ছাত্রদের বাইরে যে বাকি ফোর্সের, সেই ফোর্সের প্রতিনিধিত্ব করলো। তার ম্যান্ডেট কি? তার ম্যান্ডেট হচ্ছে তার ম্যান্ডেট এই সমস্ত লোকদের প্রতিনিধি হিসেবে সে গেছে। সেই পুরো প্রসেসে কারোর সাথে আলাপ করছে এই যে বাইরে যারা যারা স্টেক হোল্ডার না, করে নাই। রাজনৈতিক দলগুলো কি একাই স্টেক হোল্ডার নাকি? 18 তারিখ থেকে পলিটিক্যাল পার্টিগুলোর কত রকম চাপাচাপি করা হয়েছে। বাচ্চাদের এই আন্দোলনকে পিক করেন, এখন আপনারা কর্মসূচি দেন না, আমরা নৈতিক সমর্থন দেব, আমরা সরাসরি যাব না। বলেনি দলগুলা? বলেনি? বলছে না? এখন আওয়াজ দিলেই হবে নাকি? আমরা ভুলে গেছি? সব রেকর্ড আছে। এখন বিরাট বড় স্টেক হোল্ডার হয়ে গেছে পলিটিক্যাল পার্টিগুলো, না পাংখা গজাইছে, তাই না? দেখেন মির্জা ফখরুল 25 জুলাই কি বলিছে, দেখেন, হাইলাইট করে দেখান রিটা সাহেব। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, আন্দোলনে ভূমিকা রাখার মিথ্যা অভিযোগে ঢালাও ভাবে বিএনপি ও বিরোধী দলের নেতাকর্মীদের উপর সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্য দোষারোপ করছে। মিথ্যা অভিযোগ, আন্দোলনে অংশ নেওয়ার মিথ্যা অভিযোগ। মির্জা ফখরুল নিজে বলতেছে যে আন্দোলনে অংশ নেওয়ার মিথ্যা অভিযোগ, তার মানে তারা আন্দোলনে অংশ নেয়নি। বিএনপির নেতাকর্মীরা দেখেন, আন্দোলনে ভূমিকা রাখার মিথ্যা অভিযোগে, মানে আন্দোলনে আপনারা ভূমিকা রাখেন নাই, আপনার নেতা এটা বলছে। এখন আওয়াজ দিলে হবে? আওয়াজ দেন এখন না। দেশটা কি রাজনৈতিক দলের বাপের? দেশটা কারো বাপের না। এই স্লোগান আসছে এই আন্দোলনের সময়, এই বিপ্লবের সময়। রাজনৈতিক দলের বাইরে যে শক্তির প্রতিনিধি হিসেবে গেছে আসিফ নজরুল, তার সাথে সে কথা বলে নাই। এইটা তার প্রথম মিস্টেক। তাছাড়া সে কোন যে ওইখানে গেছে? সে যদি আমাদের সাথে কথা বলতো, রাজনৈতিক দলগুলোকে দাবরানি দিতে পারতো না বিপ্লবী সরকার না করলে? তাহলে আসিফ নজরুল কেন ছিল ওইখানে? কোন কামলাটা সে খাটতে গেছিল? রাজনৈতিক দলের কামলা খাটতে গেছিল? তাহলে যেটা বলা হয় সেটা বলে আমি করি নাই। তাহলে কি করতে গেছে ওখানে? উপদেষ্টাদের কে সিলেক্ট করছে? বলে আমি করি নাই। আপনি যদি পাওয়ার ট্রান্সফারে যুক্ত থাকেন আসিফ নজরুল, তাহলে কোন আক্কেলে আপনি নিজে উপদেষ্টা হন? আপনি একটা পার্ট অফ প্রসেস, সেই প্রসেসে আপনি তো নিজে ক্যান্ডিডেট হইতে পারেন না। এটা তো চরম কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। মানে আপনি ছিলেন নিজের উপদেষ্টা পদটা বাগানোর জন্য। আপনি তো লোভী মানুষ। শিক্ষকতা করতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আর পার্ট টাইম খ্যাপ মারতেন, সাইনবোর্ড লাগায় পার্ট টাইম খ্যাপ মারতেন কতগুলো জায়গায়। আর কইলাম না, আপনার বিরুদ্ধে প্রথম এবং প্রধান অভিযোগ বিপ্লবকে প্রথম লগ্নে হাতছাড়া করার কাজে পৌরোহিত্য করার, পুরোহিতগিরি করেছেন। আসিফ বলছে যে যাকে রয়জেন বলতেছেন তাকেই সবচেয়ে পাশে পাইছি। কি আর কমু আসিফ, তাই তো পাওয়ার কথা, তাই না? তার বাসা তো বিশ্ববিদ্যালয়ের মধ্যে, ওইখানে তো ইলিয়াস থাকে না, পিনাকিও থাকে না। পিনাকি আর ইলিয়াসকে দেশছাড়া করছে হাসিনা, তারা চাইলেও ফিজিক্যালি থাকতে পারবে না। আসিফ নজরুলকে বিপজ্জনক মনে করে নাই হাসিনা, তাই সে দেশে থাকতে পারছে। আমাদেরকে বিপজ্জনক মনে করছে জন্য দেশ থেকে ভাগাই দিচ্ছে। তারা জেলে যাইতে হয় নাই, দেশ ছাড়া হয় নাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে তো তার সুবিধা আছে, ছাত্রদের প্রক্সিমিটিতে থাকে, কিছু পেশার কিছু ইনহেরিটেড কিছু সুবিধা থাকে, আইন পেশায় থাকে, শিক্ষকতা পেশায় থাকে, সে সুবিধা পাইছে। তো আসিফ, তুমি যে কইলা যে পাশে পাইছি, তো ফারুকেরা পাশে পাইছিলা, তুমি পাও নাই তো। ওয়াহিদুদ্দিন মাহমুদরে পাশে পাইছিলা, পাও নাই তো। সালাউদ্দিন সাহেবকে পাশে পাইছিলা, পাও নাই তো। এমনকি প্রফেসর ইউনুসকে পাশে পাইছিলা, পাও নাই তো। তো তাইলে তাদেরকে পাশে টানছো কেন? ক্ষমতায় পাশে, তোমার পাশে তো উপদেষ্টা হয়ে ক্যাবিনেটে বসে, তাই না? পাশে পাওয়াটা তাইলে কিছু মিন করে? ইলিয়াস পাশে ছিল না, আমরা পাশে ছিলাম না। ইলিয়াস কোন ন্যায়সঙ্গত লড়াইয়ে পাশে ছিল না? তার মানে এই যে ক্ষমতার ভাগ বাটোয়ারার পিছনে পাশে থাকা ছাড়াও আরো কিছু গল্প আছে, কাছে আসার গল্প আছে। সেই গল্পটা ইলিয়াস বলছে। ইলিয়াস এমন একটা অনাবিষ্কৃত এলাকার কথা বলছে যেটা সবাই লুকাইতে চায়। কি সেটা যা সবাই লুকাইতে চায়? এই যে বাকশাল, এটা কি খালি আওয়ামী লীগ? তা তো না। সিপিবি, প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদিসি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, এর সব কিছু ইনক্লুডেড। এরা সবগুলো মিলে এই প্রগতিশীলতার ন্যারেটিভ তৈরি করে। এইটাই হইতেছে বাকশালী বয়ান।
বাংলাদেশে যে ফ্যাসিবাদ চলছে ওর ডাক নাম হইতেছে বাকশাল। আর গত 15 বছর যে ফ্যাসিজম হয়েছে বাংলাদেশে সেটা হইতেছে নয়া বাকশাল 2.0। এই জন্যই প্রথম আলোতে বাশারের পতন হয়, হাসিনার বিদায় হয়। হাসিনার পতন কথাটা লেখে না প্রথম আলো, এমন ভাবে যেন সানায়ের সুরে বিদায় দিতেছে হাসিনারে। এই উত্থান রহিত মতি মাহফুজের কাছে হাসিনার পতন হয় না, পলায়ন হয় না, হয় বিদায়। এই যে টোটাল সিস্টেমের পার্ট আসিফ নজরুল, আসিফ নজরুল এই টোটাল বাকশালের পার্ট। তার সাথে প্রথম আলো সখ্য, প্রথম আলো পার্টনারশিপ, এটা তো সময়ের পরীক্ষায় উত্তীর্ণ। এবং সে তো নিজেই বলে যে তার প্রিয় প্রথম আলো। তো এই নয়া বাকশালের সিস্টেমটা টিকে ছিল, বা বলা ভালো এখনো টিকে আছে। এই যে সিপিবি, এই যে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদিসি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, এগুলোর উপরে ভর দিয়া, এগুলো হয়তো একটু দুর্বল হয়েছে কিন্তু ভ্যানিশ হয়ে যায় নাই, এটা সব সময় থাইকা যাবে। এরাই হইতেছে বাকশালের মেইন ফোর্স। এরাই বলে আমরা উপদেশটা বানাই। এই যে ডেইলি স্টারের সাংবাদিক বলছিল না, আমারে উল্লেখ কইরা উপদেশটা বানাই, এটা এত শক্তিশালী যে এখনো তার সামনে গরু জবাই দিলে পুলিশ তো পিটায়, মির্জা ফখরুল ঝেপে পড়ে, আর মাহমুদুর রহমান মান্না কয় এটা নাকি ফেজলামি, মানে গরু জবে করা ফেজলামি। মানা ভাই 1971 তো দামরা ছিলেন, 68 সালে তো চিরিয়াং ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন, 3rd ইয়ারের ছাত্র ছিলেন ইকোনমিক্সের। গর্ত ঘুরেছিলেন কোনটি? মুক্তিযুদ্ধে তো যান নাই। আপনার কি আদৌ রাজনীতি করার নৈতিক অধিকার আছে? 68 সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, 1980 সাল পর্যন্ত ইলেকশন করিচ্ছেন। 12 বছর ছাত্র রাজনীতির নামে বিশ্ববিদ্যালয়ে ঘষ্টানো কি ফাজলামি না মান্না ভাই? হ্যাঁ, আমাদেরকে ফাজলামির কথা বলেন, সাবধান কইরা দিলাম। প্রথম আলোত কি সামনে সুন্দর সুন্দর নায়িকা বসে রেখেছিল যে পৌরুষ জায়গায় উঠেছিল? হ্যাঁ, নিত্যদিন বাম্বু খাবেন, বাম্বু। যাই হোক, আলাপে আসি। এই যে কালচারাল বাকশালী বয়ানগুলাই পলিটিক্যাল বাকশালরে তৈরি করছে এরা মিলা, এবং এর সাপোর্টে বড় হয়েছে, একটা আর একটারে পরিপুষ্ট করছে এবং করতেছে। যেই কারণে পলিটিক্যাল বাকশাল পরাজিত হবে না পুরোপুরি, যদি না কালচারালি বাকশালী বয়ানটাকে বাতিল করা না যায়, পরাজিত করা না যায়। এই জন্যই আমরা শিল্পকলা একাডেমিতে, কালচারাল মিনিস্ট্রিতে অ্যান্টি বাকশালী লোক চাইছিলাম। দুই জায়গায়, এক জায়গায় জামিল রে বসাইলো, আর এক জায়গায় ফারুকে দিয়া পাল্টা কালচারাল বয়ান তৈরির দিল এই আসিফ নজরুল। আমি একটা সলিড এক্সাম্পল দিই। আসিফ নজরুল কি মুজিবের 72 থেকে 75 ক্রিটিক করতে পারবে? না, পারবে না। এই বাকশালী বয়ান তৈরি যে স্তম্ভগুলা, সেই স্তম্ভগুলোর একটার পার্ট আসিফ নজরুল। আর বাকশাল তো ভারতের ড্রিম চাইল্ড নাকি, সেই তো পাইলা পুষা বড় করছে বাকশালকে। আর বাকশাল তো ইন্ডিয়ার পারপাস সার্ভ করছে নাকি অন্য কারো পারপাস সার্ভ করছে? ইন্ডিয়ার পারপাস সার্ভ করার জন্য যে বাকশাল, সেই বাকশালের বয়ান তৈরি করে যে প্রথম আলো, সেই প্রথম আলোর পার্ট হচ্ছে আসিফ নজরুল। কিন্তু তাকে ভারতের কিছু এটা বলা যাবে না। মানে ভারতের ইন্টারনেটের নানা লেয়ারে কাজ করে, এটা তো মিথ্যা না। গোয়েন্দা সংস্থা এভাবেই কাজ করে। প্রথম আলো তাইলে কোনোভাবে ভারতের স্বার্থের সাথে রিলেটেড না। এইটা সে ওই ছবিটা দেখেন না, দোরাই স্বামীর সাথে সিগনেচার করিচ্ছে, কিবেন এটা কি তালাক নামা সাইন করিচ্ছে মতিউর রহমান? বাংলাদেশে কোন পত্রিকার ইন্ডিয়ান হাই কমিশনের সাথে চুক্তি আছে? আজকে যারা ক্ষমতায় তাদের বলি আমাদের সাপোর্ট আছে, তার মানে কিন্তু সেটা নিরঙ্কুশ না। কোন সরকারের এই নিরঙ্কুশ সাপোর্ট জনগণ দেয় না, দেওয়া উচিত না। 47-এর অর্জন কার জন্য নষ্ট হয়েছিল? ক্ষমতাসীনদের জন্য, মুসলিম লীগের জন্য। 71-এর অর্জন কার জন্য নষ্ট হয়েছে? আওয়ামী লীগের জন্য হয়েছে, জাসদের জন্য হয় নাই তো। 2024-এর অর্জন যদি নষ্ট হয় তাহলে এইটা হবে এখন যারা ক্ষমতা আছে তাদের জন্য। এই জন্য উপদেষ্টাদের ধরি। আমরা খুব বেশি সমালোচনা করি না, নেহাত মায়া করে করতে পারতাম, মেলা সমালোচনা করতে পারতাম, মেলা নিউজ আসে, মেলা খবর আসে, কিছু বলি না। খুব নির্মম সমালোচনা করতে পারতাম, এমনকি প্রফেসর ইউনূসের সমালোচনা করতে পারতাম উঠতে বসতে, করি না। দেখাবো, একটা স্যাম্পল দেখাবো, স্যাম্পল যেটা দেখাই। এই যে প্রফেসর ইউনূস 17 নভেম্বর বলছে এই 100 দিনে অর্থনীতি সবল অবস্থানে চলে আসছে। ঠিক তার 2 দিন পরে অর্থ উপদেষ্টা কি কইছে দেখেন, কইছে দেশের অর্থনীতির অবস্থা ভয়াবহ। মানে 2 দিন আগে প্রফেসর ইউনূস কি বলিছে সেটা ঘুরে গেছে ভুলে। কার কথা ঠিক তাইলে? প্রফেসর ইউনূসের নাকি অর্থ উপদেষ্টা? প্রফেসর ইউনূসের ওই বক্তৃতার ওই পার্টটা তো অর্থ মন্ত্রণালয় থেকে লেখা হয়ে আসবে, তাই না? তার মানে প্রফেসর ইউনূস হয় অর্থ মন্ত্রণালয় থেকে নেয়নি লেখাটা, অথবা অর্থ উপদেষ্টা শুনেইনি প্রফেসর ইউনূস কি বলছে। এই সরকারের ব্যর্থতার জন্য আগে হাসিনার টেলিফোন ফাঁস হইতো,
এখন জমায়েতে বক্তৃতা দিচ্ছে। আমরা বলছিলাম হাসিনা পরিবারকে দৌড়ের উপরে রাখতে হবে। পুতুলের বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দেওয়া চিঠি ড্রাফট করে দিছিলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ে, 17 পৃষ্ঠার চিঠি, কিচ্ছু করে নাই। কাজ তো করে দিছি, ধরে ধরে কি কি লিখতে হবে। মনিরুল ইন্ডিয়া থেকে পোস্ট দেয় জয় বাংলা বইলা, আর মনিরুলকে তো ইন্টারপোল দিয়ে ধরে আনা উচিত। আপনাদের আশেপাশে বুক ফলে আওয়ামী লীগারদের ঘুরতে দেখতেছেন না? এই যে আয়না ঘর হয়েছে, বাসারের ইয়েতে আয়না ঘর বাড়িয়েছে না, ইকোনমিস্টের নিউজ হয়েছে, আমাদের আয়না ঘরের নিউজ কোথায়? সেই জন্য বলার চান্স পায় আয়না ঘর নাকি নাই, দেখেছেন? তাহলে এটা কে করবে? যারা ক্ষমতায় আছে তারাই তো। এগুলো ইলিয়াসদের জন্য হয়েছে। সবাই আসিফ নজরুলের পিস বাঁচাইতে চলে এসছে দল বেন্দা। ইলিয়াসরে ধরো, এখন ইলিয়াসরে ধরো, কথা কিছু কওয়া যাবে না আসিফ নজরুলের। ক্ষমতা সবসময় প্রশ্নের মুখে থাকবে, সমালোচনা হবে, কঠোর নির্মম সমালোচনা হবে, সেটাই সভ্য দুনিয়ার নিয়ম। প্রফেসর ইউনূসের সরকার হাসিনার সরকার না যে সমালোচনা নিতে পারবে না। আসিফ নজরুল মিটিং এ যাইয়া কয়েকদিন আগে কইছে কারে যেন জাতির পিতা ঘোষণা দিতে হবে। হঠাৎ করে মনির বলল কি, একজন ব্যক্তি সম্পর্কে নাম নিব না, বললো আসিফ ভাই আমার মনে হয় তারে এই জাতির পিতা বানায় দিলে না দেওয়া পর্যন্ত সে থামবে না। মানে তারে জাতির পিতা না বানায় দেওয়া পর্যন্ত সে থামবে না, অথবা তারে জাতির পিতা বানা দিলে বলতে সব সমস্যার সমাধান হয়ে যাবে। জাতির পিতা মানে নতুন জাতির পিতা। হ্যাঁ, আসিফ নজরুল মুখ সামলে কথা বলবেন। আবার কইছে কারে উদ্দেশ্য কইরা, কোটা সংস্কার আন্দোলনকে কে যেন কইছিল আতাতের আন্দোলন। কেউ কেউ বলে দেখবেন যে কেন বিপ্লবী সরকার হলো না, কেন শহীদ মিনারে আমরা শপথ দিলাম না, কেন সাংবিধানিক পথে গেলাম। ফর গড সেক আপনাদেরকে রিমাইন্ড করাই দিই, তাদেরই কেউ কেউ যখন এই ঐতিহাসিক ছাত্র আন্দোলন শুরু হয় বলেছিল এটা আতাতের আন্দোলন, সাজানো আন্দোলন, বলেছিল না? বলেছিল। সবাই হাততালি দিছে, হাসাহাসি করিচ্ছে, দেখেছেন? আমি খুঁজতে লাগলাম কে কইছে, কারে কারে আসিফ নজরুল কইলো, খুঁজে খুঁজে পাইলাম খালেদ মহিউদ্দিনের সাথে টক শো। শুনেন। এখন আওয়ামী লীগ যে এরকম সরকার 15 বছরের বেশি সময় ধরে তারা ক্ষমতায় আছে, তাদের সামনে ডিল করার মতো আরো অনেক বিষয় আছে তাদের। তো আপনার কাছে কি মনে হয় যে তারা যদি সরকারের মানে আইন আদালতের কাঁধে বন্দুক রেখেও এটা করতে চায়, এটা কেন করবে? মানে কোটা ব্যবস্থা মুক্তিযোদ্ধাদের জন্য চালু করে সরকার আসলে কি গেইন করবে বা কি গেইন করতে চায়? আমরা তো এরকম অনেক সময় শুনি যে বিএনপি সবচেয়ে বড় মুক্তিযোদ্ধাদের দল, আমরা এরকম শুনি মুক্তিযোদ্ধারাই এখন আওয়ামী লীগের সবচেয়ে বিপক্ষে অবস্থান নিয়েছে, আমরা শুনি বামদের মধ্যেও অনেক বড় বড় মুক্তিযোদ্ধা রয়েছে। তো এটা কইরে আসলে সরকার কি মানে অর্জন করবে? সরকার যদি চায়, আমরা যেরকম মেকানিজমের কথা শুনি, সরকার তো যাকে খুশি তাকে চাকরি দিতে পারে আসলে, মানে নানা রকম মেকানিজম করে। না, আমি আপনাকে বলি, আমার কাছে মনে হচ্ছে সরকারের মধ্যে, সরকার মানে তো আর শুধু আমাদের প্রধানমন্ত্রী না, সরকারের মধ্যেও তো আমরা দেখেছি এমন কোন এলিমেন্ট আছে যারা ভুয়া মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিয়ে হলেও চাকরি পেতে উৎসাহী। ভুয়া মুক্তিযোদ্ধা কিন্তু একটা বাণিজ্যও তো আছে, দেশে আছে না? তো এই বাণিজ্যের লোকগুলোকে মারা গেছে, এটা তো সরকারের মধ্যে আছে, ঠিক না? 62,000 ভুয়া মুক্তিযোদ্ধা আছে, এই সার্টিফিকেট একটা বাণিজ্য আছে না? সরকারের মধ্যে একটা কোটারি অংশ আছে যারা ছাত্রলীগ বা যুবলীগকে বা তার কর্মীকে চাকরি দিতে চায়, মুক্তিযুদ্ধের কোটা দিয়ে থাকতে পারে, 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী যেহেতু উনি একটু, আমার কাছে মনে হচ্ছে একটু জেদ করে বাতিল করেছিলেন, সেই জন্য মানে হয়তো উনি অন্য কোনোভাবে, মানে উনি যে অসন্তুষ্ট না, এটা অন্য কোনোভাবে রিফ্লেক্টেড হতে পারে যদি আপনার অ্যাটর্নি জেনারেল অফিস খুব স্ট্রংলি এটা পারসু না করে, হতে পারে। আর 3 নাম্বার হচ্ছে আপনি যেটা বললেন সরকারের নিয়ে কি করবে, আমার কাছে মনে হয় কি, ধরেন এটা একদম একটা সত্যি কিনা আমি জানি না, এমনি ধারণা, যখন এখানে ভারতকে যেভাবে আপনার রেল করিডোর দেওয়া হয়েছে, এটা নিয়ে খুব একটা শোরগোলের মতো অবস্থা তৈরি হয়েছিল। এখন পুরা যুব সমাজের মনোযোগ তো অন্যদিকে নিয়ে যাওয়া যায় এই সমস্ত ইস্যু টুনে, বিকজ এটা হচ্ছে তাদের চাকরির ইস্যু, এটা তাদের সবচেয়ে বড় ইমিডিয়েট ইস্যু হতে পারে। এখন আমাদের সরকারগুলোর মধ্যে স্বচ্ছতা নাই। আসিফ নজরুল সেম সাইড হয়ে গেল না? আন্দোলনে অবদান আর স্টেকের প্রশ্ন তুললেন না মেহরবানি কইরা। যারা ক্ষমতা আছেন তারা ধরলে কলে ছুটতে পারবেন না, একেবারে কচ্ছপের মতো কামড় দিয়ে ধরবো। বাঙ্গো এলিট আপনাদের সাথে থাকতে পারে, কিন্তু আপামর সাধারণ মানুষ, সব হারানো মানুষ, দরিদ্র মানুষ, এরা ইলিয়াস আর পিনাকির সাথে আছে। পিনাকি আর ইলিয়াস তাদের কথা বলে।